নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। পৌঁছেছে ভোটের সরঞ্জাম, 22 প্লাটুন বিজিবি মোতায়েন। জাতীয় ওষুধ নীতি 2016 এর খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন। নকল ও ভেজাল ওষুধ উৎপাদনে বাড়ছে শাস্তির আওতা। প্রতি বছর নির্ধারণ হবে খুচরা মূল্য। 31st নাইটে সন্ধ্যা 6টার পর রাজধানীর উন্মুক্ত স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ। কাতারে নতুন শ্রম আইন কার্যকর, বিস্তারিত প্রকাশ না করায় হতাশ প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা, শিকার হচ্ছেন বিড়ম্বনার। এবং আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বন্দুকধারীর হামলায় নিহত। সিরিয়ায় রুশ বিমান হামলার প্রতিবাদে তুরস্কে লাগাতার বিক্ষোভের একদিন পরই ঘটল এই হত্যাকাণ্ড। প্রবাসী সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর মাত্র 2 দিন, তাই শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সে সঙ্গে চলছে তাদের অভিযোগ পাল্টা অভিযোগও। এরই মধ্যে এলাকায় পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে 22 প্লাটুন বিজিবি। একই সঙ্গে মাঠে থাকছে র্যাব ও পুলিশ। এদিকে বিএনপির মেয়র প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এখনো ইশতেহার ঘোষণা করেননি। 2 দিন বাদেই জানা যাবে কে হবে নারায়ণগঞ্জের পরবর্তী অভিভাবক। কিন্তু ব্যালট যুদ্ধে যে প্রার্থীরা অংশ নেবেন তাদের জনসংযোগ আর প্রচারণা চালানোর সময় আর মাত্র 1 দিন। তাই শেষ সময়ে ভোটারদের যতটা কাছাকাছি পৌঁছানো যায় চলছে তারই প্রতিযোগিতা। এরই মধ্যে নারায়ণগঞ্জে পৌঁছেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে 22 প্লাটুন বিজিবি সহ প্রায় 9,500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। র্যাব মোতায়েন হয়ে গেছে, বিজিবি মোতায়েন হয়ে গেছে, আর 4,000 আমাদের যে ফোর্স থাকবে তারা থাকবে প্রিজাইডিং অফিসারের সঙ্গে স্থায়ী কেন্দ্রের স্থায়ী ফোর্স হিসেবে। শেষ সময়ে জনসংযোগে ব্যস্ত মেয়র প্রার্থীরা। ভোটারদের সঙ্গে সংযোগ আর তাদের দাবি দেওয়া শুনে মেটানোর প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নৌকা প্রতীকের প্রার্থী তাদের নেতাকর্মীদের নিয়ে আজকে আমাদের বিভিন্ন নেতাকর্মীকে তারা নির্বাচন থেকে দূরে থাকার জন্য বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করছে। ওনার এই অভিযোগটা কতটুকু অথেন্টিক এবং সত্যি সত্যি কিনা সেটাই আগে যাচাই করে দেখা উচিত, কারণ উনি তো প্রত্যেক দিনে একটা করে অভিযোগ করছে। আমি আবারও বলতে চাই, আমি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি। মেজর কোনো প্রবলেম না, যদি ইসি সঠিক থাকে, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক থাকে, তাহলে সেরকম সমস্যা না। এদিকে মেয়র প্রার্থী নির্বাচিত হলে ধর্মবর্ণ নির্বিশেষে উপদেষ্টা কাউন্সিল গঠন, শীতলক্ষ্যা সেতু বাস্তবায়ন আর যানজট নিরসনে ফ্লাইওভার আর আন্ডারপাস নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইশতেহার দিয়েছেন বিএনপির প্রার্থী। 2 নং রেলগেট ও চাষারায় 2টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ করে নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করা। তবে শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ব্যালট বাক্সে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন ঘটবে এমনটা প্রত্যাশা করছেন নারায়ণগঞ্জবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, 22 ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের উপর অর্পিত দায়িত্ব তারা কর্তৃত্বপূর্ণ স্বাধীন ভূমিকা পালন করবে এবং এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে নারায়ণগঞ্জের জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। সরকারের কোনো বাধা, কোনো প্রকার হস্তক্ষেপ আমাদের দল আওয়ামী লীগ, আমাদের সরকার শেখ হাসিনা সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ ফার্মেসিতে মজুদ, প্রদর্শন এবং তা বিক্রিতে শাস্তির আওতা বাড়ছে। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে
জাতীয় ওষুধ নীতি 2016 এর খসড়ায় অনুমোদন দেয় সরকার। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, নীতিমালায় প্রতিটি ওষুধ উৎপাদন এবং আমদানির জন্য আলাদা নিবন্ধন করতে হবে। তিনি বলেন, প্রতি বছর ওষুধের খুচরা মূল্য তালিকা হালনাগাদ করে তা অনলাইনে প্রকাশ করতে হবে। বর্তমানে বিশ্বের 122টি দেশে জীবন রক্ষাকারী ওষুধ রপ্তানি করছে বাংলাদেশের বেশ কিছু ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এতে বিদেশের মাটিতে যেমন আস্থা কুড়িয়েছে বাংলাদেশ, তেমনি রপ্তানি পণ্যের তালিকাতেও গুরুত্বপূর্ণ স্থান করেছে এই পণ্যটি। অতি প্রয়োজনীয় এই পণ্যটির উৎপাদন এবং বিপণনে সবশেষ নীতিমালা প্রণীত হয়েছিল 2005 সালে। এরই মধ্যে পেরিয়ে গেছে 11 বছর। সার্বিক কারণে নীতিটি নতুন করে প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় ওষুধ নীতি 2016 এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় নিয়েই নীতিটি প্রণীত হয়েছে। 2005 সালে সর্বশেষ জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা হয়। এর মধ্যে 11 বছর পার হয়ে গেছে। তো এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। এজন্য নতুনভাবে এই ওষুধ নীতি প্রণয়ন করার প্রস্তাব এসেছে। মোটামুটিভাবে আন্তর্জাতিক যে চাহিদাগুলো আছে, WHO বা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এদের যে চাহিদা আছে সেই চাহিদাগুলো আমাদের নীতিমালাতে সন্নিবেশ করা হয়েছে। প্রতিটি ওষুধ উৎপাদন এবং আমদানির ক্ষেত্রে পৃথক নিবন্ধন করতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ওষুধ খাত তদারকিতে ন্যাশনাল রেগুলেটরি অথরিটি নামের একটি প্রতিষ্ঠান গঠনেরও সুপারিশ করেছে মন্ত্রিসভা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে মজুদ, প্রদর্শন, ওষুধের মোড়ক বা ধারকের উপর নির্দেশিত মেয়াদ পরিবর্তন বা অস্পষ্ট করে বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এটা একটা গাইডলাইন। এখন শাস্তিটা বিধান করবে আইন। মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী প্রতি বছর অন্তত একবার ওষুধের মূল্য তালিকা হালনাগাদ করা হবে। জনগণের অবগতির জন্য সকল ওষুধের খুচরা মূল্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও জাতীয় দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল গঠন এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি নামে একটি লিগ্যাল অথরিটি প্রতিষ্ঠার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকার। আর 4-8 হলো দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ওষুধ নীতিমালা 2016 বাস্তবায়ন করা গেলে ওষুধের মান, দামের ক্ষেত্রে অস্বচ্ছতা দূর হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ.ব.ম. ফারুক। তবে প্রতি বছর ওষুধের খুচরা দাম নির্ধারণের আগে অবশ্যই সব পক্ষের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার দুপুরে সময় সংবাদকে তিনি একথা জানান। বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা কমিটি থাকবে এবং সেখানে রোগীরও প্রতিনিধি থাকুক। সেখানে ওই ওষুধ দোকানদার আসতে চায় আসুক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যারা চিকিৎসক তারাও আসুক, কোম্পানি যারা বানাচ্ছে তাদের প্রতিনিধি থাকবে এবং সরকারের প্রতিনিধি থাকবেই। এবং এই সর্বসম্মত দামগুলো প্রতিটা ওষুধের দোকানে ওই চার্ট লাগানো থাকবে গ্যাজেট অনুযায়ী। তো এখন যদি সরকার নিজে গ্যাজেট ঘোষণা করেন তখন কিন্তু ইচ্ছা করলেই কোম্পানি ঘন ঘন চেঞ্জ করতে পারবে না। জনগণ আশা করি ভুক্তভোগী হবে না। কারণ হলো যে দোকানে কিন্তু সে 1 টাকাও বেশি নিতে পারবে না, নিলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। 31st নাইটে সন্ধ্যা 6টার পর রাজধানী ঢাকার উন্মুক্ত স্থানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি একথা বলেন। এছাড়া বড়দিন উপলক্ষে রাজধানী সহ দেশের সব চার্চের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকা মহানগরীতে উন্মুক্ত স্থানে সমাবেশ শোভাযাত্রা করা যাবে না 6টার পরে। ইনডোর প্রোগ্রাম যেগুলি হবে সেগুলো আমাদের যথাযথ কর্তৃপক্ষ, দ্যাট ইজ পুলিশ কমিশনার, এবং যেখানে যেই পুলিশ আসে, জেলা পুলিশ আছে, সেখানে জানাতে হবে। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে যাতে কোনো ধরনের নাশকতা না করে। 31 তারিখ সন্ধ্যা 6টার পর থেকে ঢাকা শহরের সকল বার বন্ধ থাকবে। ডিপ্লোম্যাটিক এরিয়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসের সময় আরও থাকছে। আশুলিয়া এলাকার গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ভাড়া 3 বছর না বাড়ানোর আশ্বাসে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা। তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লোভ বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন।
সোমবার রাজধানীর আঙ্কারার একটি আর্ট গ্যালারিতে বক্তব্য দেওয়ার সময় তিনি হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যম জানায়, স্যুট টাই পরা এক ব্যক্তি আল্লাহু আকবার ধ্বনি তুলে আন্দ্রেই কার্লোভের ওপর গুলি চালায়। আলেপ্পোকে ভুলে যেও না বলেও এই হামলাকারী চিৎকার করে বলে জানা গেছে। হামলাকারী তুরস্কের পুলিশ বাহিনীর সদস্য বলে জানা গেছে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। রাশিয়া অ্যাজ সিন বাই তুর্কস শীর্ষক চিত্র প্রদর্শনী উদ্বোধন ও পরিদর্শন শেষে বক্তব্য দেওয়ার সময় ওই ব্যক্তি গুলি চালায়। সিরিয়ায় রুশ বিমান হামলার প্রতিবাদে তুরস্কে লাগাতার বিক্ষোভের একদিন পর এই হামলার ঘটনা ঘটল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও রাশিয়া ও ইরানের সঙ্গে বৈঠকের জন্য মস্কোয় অবস্থান করছেন। রুশ দূতাবাস হামলার ঘটনা নিশ্চিত করেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে জানায় সিএনএন। বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের ৫ম দ্বিবার্ষিক সম্মেলনে তারা আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে বর্তমান সরকার। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তারা। যারা নাকি এই দেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে বিদেশের কাছে প্রতিষ্ঠিত করতে চায়, আর কোনোদিন যাতে তারা ক্ষমতা আসতে না পারে, সেই জন্য সারা বাংলাদেশে আমাদের আওয়ামী আইন পরিষদ, আওয়ামী আইন ছাত্র পরিষদের সংগঠনগুলা আরো সুদৃঢ় সুকঠিন করে গড়ে তুলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে সক্ষম হয়েছি, রায় কার্যকর করতে সক্ষম হয়েছি, ৭১-এর ঘাতকদের বিচার করছি, আমরা সকল অপরাধের বিচার করছি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। আজকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়েছে। এটা তত্ত্বাবধায়ক সরকার করে গেছে ঠিকই, কিন্তু এইটা বিল আকারে সংসদে পাশ করেছে আজকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এবং আমরা এইটা নির্দ্বিধায় বলতে পারি, অতীতের সরকারগুলো বিচার বিভাগে প্রভাবিত করেছে, ফরমাইশি তদন্ত হয়েছে, ফরমাইশি বিচার হয়েছে, কিন্তু বর্তমান সরকারের আমলে কোনো ফরমাইশি বিচার হয় না, ফরমাইশি তদন্ত হয় না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিচারকরা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের বিবেকের স্বাধীনতা প্রয়োগ করে আজকে বিচার কাজ করছে, কোনো রকম প্রভাব বিস্তার করা হয় না। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা রাজনৈতিক অনাচারমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আজকে যে বিপন্ন গণতন্ত্রে থেকে গণতন্ত্রের যে শুভযাত্রার একটা ইঙ্গিত, একটা আলোর রেখা আমরা দেখতে পেলাম, এইটাকে যদি শাসক দলের সাধারণ সম্পাদক উনি সংশয় আছে, এটা তালগাছটা আমার চায়, তাহলে তালগাছটা কি আপনাদের হলেই সেটা ঠিক হবে? এটা হচ্ছে একটা হলো রাজনৈতিক অনাচারমূলক কথাবার্তা, এটা তারা পছন্দ করেন এবং নীতি নৈতিকতার সাথে শুধু কোনো সম্পর্ক নেই। এখানে কোনো সংশয়ের কথা বলে, এখানে বিতর্কিত কোনো কথা বলে তারা যদি যান, তাহলে মানুষের কাছে তারা দিনকে দিন কলঙ্কিত হবেন, ধিক্কৃত হবেন। নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী পদ্ধতি নিয়ে স্থায়ী সমাধান খোঁজার পক্ষে জাতীয় পার্টি, এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ। মঙ্গলবার ও বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এই মত উপস্থাপন করা হবে বলে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় পার্টি বলছে, আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এলডিপি এবং কৃষক শ্রমিক জনতা লীগের মতে, যোগ্য লোক ছাড়া সার্চ কমিটি গঠন হলে ফের বিতর্কিত হবে ইসি। বেলায়েত হোসেনের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠনে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কমিশনার নিয়োগে বাছাই কমিটি কিংবা নির্বাচনকালীন সরকারের বিষয়ে দলটির তরফ থেকে নেই কোনো সুনির্দিষ্ট প্রস্তাব। তবে ইসি গঠনে আইনি প্রক্রিয়ায় পরিবর্তন চায় বর্তমান সংসদের এই বিরোধী দল। সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে একটা আইনের মাধ্যমে সেই আইনটিকে ফলো করে রাষ্ট্রপতি এটা নির্বাচন করবেন। নির্বাচন কমিশনের জন্য যাদের মনোনয়ন দেওয়ার বা গঠন করার যে ব্যবস্থা সেটা নেবেন, সেই আইনটি করে আমরা সংবিধানের যে বিধান সেটাকেও মানলাম। এদিকে আমাদের সবসময়ের জন্য যে একটা সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যা থেকে ওয়ান্স ফর এভার নিরসন হয়ে যাবে। উনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমরা অন্যান্য বিষয়ে আলাপ করব। তবে অন্যান্য বিষয়ে আমরা সেভাবে সুনির্দিষ্টভাবে
প্রস্তুতি নিব না। এদিকে বুধবার সংলাপে অংশ নিচ্ছে কৃষক শ্রমিক জনতা লীগ ও এলডিপি। দুদলের পক্ষ থেকেই জানানো হয়েছে প্রস্তুত করা হচ্ছে সার্চ কমিটির তালিকা। জানানো হয় যুগের সাথে তাল মিলিয়ে নির্বাচন প্রক্রিয়া প্রণয়নেরও প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। আমরা হুবহু বিএনপিকে অনুসরণ করব না। বিএনপিতে তাদের প্রস্তাব দিয়েছেন, আমরা তাদের অনেক প্রস্তাবের সাথে আমরা একমত। পাশাপাশি আমরা আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে যারা তাদের বিবেকের কাছেও দায়বদ্ধ। এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে আমরা সার্চ কমিটি গঠনের মাধ্যমে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে চাই। অন্যান্য রাজনৈতিক দল কি প্রস্তাব দিল না সেটা তাদের ব্যাপার। নিঃসন্দেহে নির্বাচন প্রভাবমুক্ত হোক, সরকারি প্রভাবমুক্ত, যেটা বঙ্গবন্ধু আজীবন চেয়েছেন, আমরাও সেটা চাই এবং নিশ্চয়ই তার জন্য আমরা কিছু প্রস্তাবনা তুলে ধরব। তবে সংকট উত্তরণের স্থায়ী সমাধান খুঁজতে রাষ্ট্রপতি ও সরকারের প্রতি আহ্বান তাদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নামে প্রকাশিত তদন্ত রিপোর্টকে বানোয়াট দাবি করলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। শীতের শুরুতেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। দিনের বেলা চাহিদা মতো গ্যাস না পাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীবাসী। সংকটের জন্য শীতে চাহিদা বেড়ে যাওয়াকে দায়ী করে জানুয়ারি মাসে সংকট সমাধানের ইঙ্গিত দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। গ্যাস সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে নতুন কূপ খননের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পাফিল আমিনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। সময় বিকেল 4:30। রাজধানীর আগারগাঁও এলাকার এই দুই পরিবারে তখনও চলছে দুপুরের রান্নার তোড়জোড়। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 3 ঘন্টা পার হলেও দুটি পরিবারের কোনো সদস্যের ভাগ্যে তখনও জোটেনি দুপুরের খাবার। শীত আসার আগে কি গ্যাস চলে যায়, কিন্তু এবছর অনেক আগেই চলে গেছে। সে সারাদিন পর রাতের বেলা রান্না করে খাইতে হয়, দিনের বেলা না খাই প্রায় থাকতে হয়। রাজধানীতে শীতের সঙ্গে গ্যাস সংকটের বিষয়টি এখন যেন নিয়মে পরিণত হয়েছে। তাই তো আগে থেকেই বিকল্প পথ খুঁজছেন অনেকে। সকাল 6টা যায়, রাতে 12টা বাজায়, তো ফলাবান তো না খাওয়া রাখতে পারি না, ওই জন্য আমরা মাটির চুলা বানাইতেছি। জীবন চলে না, গ্যাস থাকবে না, এখনো বাচ্চাদের খাওয়ান দিতে পারতেছি না, বাচ্চারা কান্নাকাটি করতেছে। ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, উত্তরখান, কল্যাণপুর, বাড্ডা সহ পুরান ঢাকার বেশ কিছু এলাকায় রাত 10টার পর কিছু সময়ের জন্য গ্যাস থাকলেও দিনের বেশিরভাগ সময় থাকছে না। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কোনো এলাকায় দুপুর, আবার কোনো এলাকায় সময় গড়ায় গভীর রাত পর্যন্ত। এই অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে দুর্বিষহ দিন কাটছে অনেকের। তো আমরা নিজেরাই কিছু রান্না করে খাইতে পারি না, হঠাৎ করে কোনো মেহমান আসলে তখন তো তাদেরকে একটু চাও দেওয়া যায় না। গ্যাস থাকে না, কিন্তু বিল তো দিতে হচ্ছে ঠিকই। দেশে দৈনিক 320 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও কোম্পানিগুলোর সর্বোচ্চ সরবরাহ ক্ষমতা 274 কোটি ঘনফুট। তিতাস বলছে, চাহিদার তুলনায় যোগান কম থাকা এবং শীতে বাসাবাড়িতে গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে সংকট। 60-70 মিলিয়ন গ্যাস আসবে, আমাদের প্রোডাকশনে আসবে, তখন আমরা গ্যাসের সরবরাহটা আরেকটু ভালো করতে পারবো। সরকার এলএনজি ইম্পোর্ট করছে, আশা করা যায় যে মার্চ 2018-এর মধ্যে এলএনজি আসবে, তখন আর কি ঘাটতিটা মিট আপ হবে আশা করা। এলএনজি কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ একটা সলিউশন। তার চেয়ে আমি মনে করি সারা দেশকে যদি অনুসন্ধানের আওতায় নিয়ে আসা, অনুসন্ধান করা হতো, সেখান থেকে যদি আমি অ্যাক্টিভ গ্যাসও পাই, সেটাও কিন্তু আমার বিরাট একটা পাওনা। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি অপচয় রোধেরও পরামর্শ এই বিশেষজ্ঞের। তবে কিছু গ্যাস যদি বিদ্যুতের থেকে ডাইভার্ট করা যায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের আরো কিছু খবর। কাতারে বহু প্রতীক্ষিত নতুন শ্রম আইন কার্যকর হলেও এর বিস্তারিত প্রকাশ না করায় হতাশ প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। নতুন আইনে কাতার ছেড়ে যাওয়া বা আবারও কাতারে প্রবেশে 2 বছরের যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে নিজেদের পছন্দ মতো মালিক পরিবর্তনের বৈধতা দেয়ায় খুশি প্রবাসী শ্রমিকরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সমালোচনার মুখে অবশেষে বড় ধরনের সংশোধনী এনে গত 4 ডিসেম্বর নতুন শ্রম আইন কার্যকরের ঘোষণা দেয় কাতার সরকার। তবে এই আইন কার্যকরের পর শ্রমিকদের কোনো সুবিধা না বাড়ায় হতাশা প্রকাশ করেছেন প্রবাসী বাঙালিরা। এছাড়া আইনের বিস্তারিত প্রকাশ না করায় মালিক পরিবর্তন করতে বিভিন্ন অফিস ঘুরেও কাজ হচ্ছে না বলে অভিযোগ তাদের। আমি সবগুলো পেপার নিয়ে যাওয়ার পর ওইখান থেকে তারা বলে যে তাদের হাতে এখনো কোনো কিছু ডিটেলস এসে পৌঁছে নাই। সব আইন কানুন এখন কাতারিদের হাতে,
ওরা যেমন করতে চাইতেছে ওইরকমই হচ্ছে। তো আমাদের জন্য তেমন একটা সুযোগ সুবিধা নাই। আমরা এখন প্রবাসীরা অনেক হতাশার মাধ্যমে আছি। নতুন আইনে মালিক পরিবর্তনে বাংলাদেশি শ্রমিকরা যাতে দালালদের খপ্পরে না পড়েন সেজন্য দূতাবাস ও প্রবাসীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। এই আইনটা অতি দ্রুত কার্যকর করা হোক। তার সাথে সাথে জানাই যে বাংলাদেশের এম্বাসির পক্ষ থেকে যে কাগজপত্র লেবার লতে দরকার হয় অতি তাড়াতাড়ি যেন এই কার্যক্রম করতে পারে। এই আইনে কোনো বাংলাদেশি শ্রমিক মালিক পরিবর্তন করতে চাইলে তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাতার নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। বাংলাদেশি শ্রমিক যারা আছেন তাদের নতুন চাকরি বা অন্য কোনো কোম্পানিতে চাকরি দেওয়ার ব্যাপারে আমাদের দূতাবাস থেকে সর্বপ্রকার সহযোগিতা প্রদান করা হবে এবং এখানে যেটা প্রয়োজন হয় গুড কন্ডাক্ট সার্টিফিকেট ইস্যু করা হয় সেটা আমরা যত দ্রুত সম্ভব এটা তাদেরকে প্রদান করার চেষ্টা করব। নতুন শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিকের পাসপোর্ট নিয়োগদাতা কাছে রাখলে 10 থেকে 25,000 পর্যন্ত কাতার রিয়াল জরিমানা গুনতে হতে পারে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতারে বর্তমানে নির্মাণ শ্রমিক, গৃহকর্মী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। সময় সংবাদ, কাতার। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা, বর্বর নির্যাতন ও জাতিগত নিধনের প্রতিবাদে প্যারিসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এনআরবি ওয়েলফেয়ার সোসাইটি ও অন্যান্য মানবাধিকার সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মিয়ানমার সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে হত্যাযজ্ঞ চলছে। এই হত্যাকাণ্ড বন্ধের জন্য আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। ডক্টর মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লয়ার্স ফর পিসের প্রেসিডেন্ট সহ আরো অনেকে। 46তম বিজয় দিবস উদযাপন করল প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বিফলে যায়নি। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। অনুষ্ঠানে প্রধান অতিথিরা আসন অলঙ্কৃত করেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মিত্রবাহিনীর সদস্য তৎকালীন ভারতীয় কর্নেল কুলকার্নি। এছাড়া অনুষ্ঠানে যোগ দেন বীর মুক্তিযোদ্ধারা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে, এই প্রত্যয়ের মাধ্যমে মহান বিজয় দিবসের 46তম বছর উদযাপন করল প্রবাসী বাঙালিরা। লাল সবুজের পতাকা হাতে নতুন প্রজন্ম জানান দিল এগিয়ে চলছে রক্তের দামে কেনা বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে অংশ নেয়া তৎকালীন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল কুলকার্নি জানান, যুদ্ধের 43 বছর পর বাংলাদেশে গিয়ে মানুষের হাসি দেখে যুদ্ধে যাওয়ার সার্থকতা খুঁজে পেয়েছেন তিনি। স্বাধীনতার সুফল আজ বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনের সর্বক্ষেত্রে দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে যে মায়েরা জন্ম দিয়েছেন তাদেরকে সম্মান জানাই বিজয়ের এই উৎসব। মিত্রবাহিনী দেশ স্বাধীন করে দিয়েছে এমন বক্তব্যের বিরোধিতা করেন কুলকার্নি। এমনটি মোটেও সমীচীন নয়। আমরা একসাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। পরে সাংস্কৃতিক পর্বে যুদ্ধ দিনের গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান সহ স্থানীয় শিল্পীরা। আফরিন জেরিন, সময় সংবাদ। বাংলাদেশের 46তম বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবের প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের পরিচালনায় ও ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ কফি হাউসে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন আরিফুর রহমান, আলহাজ আবু সাইদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আল আমিন, শাহজালাল ভুট্টু, শহীদুল ইসলাম, MH প্রিন্স, আব্দুল হালিম নিহন সহ সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ। প্রবাসের মাটিতে নিজ দেশকে তুলে ধরার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও সঠিক সত্য সংবাদ প্রকাশের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এ সময় তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অক্ষুণ্ণ রেখে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সাংবাদিক ফোরামকে যে কোনো কাজে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন প্রবাসী কমিউনিটি নেতারা। কলকাতায় বাংলাদেশের 46তম বিজয় উৎসবের সমাপ্তি হচ্ছে আজ। 5 দিনের এই আয়োজনে দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের সুরের মূর্ছনায় আপ্লুত হন দর্শক শ্রোতারা। তবে বড় নোট বাতিলের জেরে নগদ অর্থের সংকটে এবার কলকাতার বাংলাদেশ উৎসবের গুরুত্বপূর্ণ অংশ মিনি বাণিজ্য মেলায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উৎসব শেষ হওয়ার আগের দিন রোববার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে পেলেন কলকাতার দর্শকরা।
ওই রেল লাইনের পাড়ে এক সাগর রক্তের বিনিময় থেকে শুরু করে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা জনপ্রিয় গান ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে শোনান তিনি। মন্ত্রমুগ্ধ হয়ে দর্শকরাও তা উপভোগ করেন, কেউ বা প্রিয় শিল্পীর কণ্ঠে প্রিয় গানের সঙ্গে গলা মেলান। মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তেমন কোনো নারী কণ্ঠশিল্পী উঠে না আসায় আক্ষেপ করেন সাবিনা। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বরাবরের মতো এবারও কলকাতায় উৎসবের আমেজ বিরাজ করলেও বড় অঙ্কের ব্যাংকনোট বাতিলের কারণে মেলায় অংশ নেওয়া দোকানীদের বেচাকেনায় নেমে আসে মারাত্মক মন্দা। লক্ষ লক্ষ টাকার পণ্যের পর্সা নিয়ে বসলেও দিনে 1000 টাকারও বিক্রি করতে না পারায় হতাশা প্রকাশ করেন বিক্রেতারা। এখানে শুধুমাত্র 2000 টাকার নোটগুলো ছেড়েছে, তার পরিবর্তে যে আপনার 500 টাকার নোটগুলো যেটুকু দরকার সেই পরিমাণে নেই। এই কারণে কারেন্সিটা অভাব হয়ে গেছে আপনার কাস্টমারের কাছে। এখানে কার্ডের সিস্টেম রাখেনি, যেটা হচ্ছে কার্ড পেমেন্ট যে সিস্টেমটা থাকলে খুব ভালো হতো। আর প্রচারণাটা ওভাবে নেই, মানুষজন এটা আগে ছিল ফেস্টিভ্যাল বলেই মানুষজন এখানে আসতো। মাল তো আমরা নিয়ে আসছি প্রায় 30 লাখ টাকার মতো। এখন কি 4 দিনে মনে হয় 2 লাখ টাকা এরকম বেচা বিক্রি হয় নাই। এবারের মেলায় 44টি স্টলের মধ্যে 32টি স্টলে বাংলাদেশের ঢাকাই জামদানি, টাঙ্গাইলের তাঁত ও বেনারসি শাড়ি বিক্রি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাত ধরে গত বৃহস্পতিবার যখন এই উৎসব শুরু হয় তখন দোকানীরা বেশ আশাবাদী হলেও শেষ পর্যন্ত তাদের গুনতে হচ্ছে বড় অঙ্কের লোকসান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আশুলিয়া এলাকায় বসবাসরত পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া আগামী 3 বছর না বাড়ানোর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা। চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক, শ্রমিক ও সরকারের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে রাতে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের মিন্টো রোডের বাসায় অনুষ্ঠিত বৈঠকে বিজিএম, ইএএফ, বিসিসিআই প্রতিনিধি ও শ্রমিক নেতারা অংশ নেন। গত কয়েকদিন ধরে আশুলিয়ার জামগড়ায় ন্যূনতম মজুরি কাঠামো 10,000 টাকা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন 10টি কারখানার শ্রমিক। এরই জের ধরে রোববার সকালে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কারখানাগুলো সহ আরও 30টি কারখানায় রোববার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আমাদের শ্রমিক ভাই এবং বোনদের সেটি হল বাড়ি ভাড়া। কথায় করায় বাড়িওয়ালার বাড়ি ভাড়া বৃদ্ধি করে সমস্ত বাড়িওয়ালাদের সাথে তিনি গতকাল কথা বলেছেন এবং একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 3 বছরে কোনো বাড়ি ভাড়া বাড়বে না এবং এই ব্যাপারে যদি বাড়ি ভাড়া বাড়াতে চায় তাহলে সাথে সাথে আপনারা আইন প্রয়োগ সংস্থাকে খবর দিবেন। এটাই সিদ্ধান্ত হয়েছে। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কাল থেকে কারখানায় কাজ করব এবং আমাদের ন্যায্য দাবি আমরা কারখানার মালিকদের সাথে আলাপ আলোচনা করে করব। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সিআইডির একটি সূত্রে জানা গেছে সোমবার সকালে প্রায় 1 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় আতিউর রহমানকে। এ সময় রিজার্ভ চুরির বিভিন্ন বিষয় সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জড়িত থাকার তথ্য প্রকাশের পর এই প্রথম সাবেক গভর্নরকে জিজ্ঞাসাবাদ করা হলো। এর আগে রিজার্ভ চুরির ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। দ্রুত ও স্বল্পগতির যানবাহনের মধ্যে গতির অসম প্রতিযোগিতার কারণে মহাসড়কে প্রতিদিনই বেড়ে চলেছে দুর্ঘটনার সংখ্যা। এছাড়া কিশোর চালক দিয়ে লেগুনা চালানোও দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন সাধারণ যাত্রীরা। দুর্ঘটনা এড়াতে স্বল্পগতির যানবাহন নিয়ন্ত্রণে মহাসড়কে পুলিশি টহল বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শফিক মোহাম্মদের রিপোর্ট। দেশের মোট যানবাহনের 40% হিউম্যান হলার, যেগুলো লেগুনা, অটোরিকশা ও 3 হুইলার নামে পরিচিত। রিকশা সহ এসব ধীরগতির হালকা যানবাহন প্রায়ই মহাসড়কে উঠে আসে। স্বল্প গতি সত্ত্বেও মাঝে মাঝেই দূরপাল্লার বাস, ট্রাকের সাথে গতির প্রতিযোগিতা করতে দেখা যায় লেগুনা সহ নসিমন করিমনকে। একটা গাড়ি আর একটা গাড়ি পারাপারি করে, উড়াউড়ি করে, চাপ দিলে দেখা গেছে হঠাৎ করে হার্ট ব্রেক মারতে হয়। হার্ট ব্রেক মারলে যাত্রী চিল্লাচিল্লি করে, গালাগালি করে। বাঁচানোর জন্য অনেক চেষ্টা করি, তারপর ওদের রাস্তাটা হলো সাইড দিয়ে, তারপর ওরা রোডের মাঝখান চলে। এলোমেলো চালানোর কারণেই দেশের বিভিন্ন জেলায় লেগুনা বাস বা ট্রাক লেগুনা সংঘর্ষের সংখ্যা বেড়েই চলেছে। গাজীপুরের চৌরাস্তায় কিশোর ড্রাইভারকে লেগুনা পার্কিং করতে দেখা গেলেও লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করতেই সটকে পড়ে সে। আমার ড্রাইভিং লাইসেন্স আসছিল, কিছুদিন আগে হারাই গেছে। ড্রাইভিং লাইসেন্স 6 মাসে।
এদিকে স্বল্প দূরত্বে বিকল্প যান না থাকায় এসব লেগুনায় বাধ্য হয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। ছোট ছোট বাচ্চারা গাড়ি চালায়, যে জ্যাম, হঠাৎ করে গাড়ি আসে, ধাক্কা খেলে তো নিজেরও মৃত্যু, ওটারও মৃত্যু। গাড়ির গতি থাকে অনেক বেশি, তারপর আপনার এই গাড়ির তেমন ভালো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে নিহতের সংখ্যা প্রায় 50 অধিক জন। আর সরকারি হিসেব মতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যান 3000-এরও অধিক মানুষ। অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো এবং লেগুনার মতো ধীরগতির যানবাহনের কারণেই প্রতিদিনই সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে মনে করছেন। সরকারের উচিত হবে এই গাড়িগুলোর জন্য মহাসড়কে আলাদা একটা লেন প্রোভাইড করা, যাতে তারা ওই রাস্তা দিয়ে চলতে পারে এবং মহাসড়কে না ওঠে। বিআরটি এর এই ক্ষেত্রে দায়িত্ব হবে যে চালকরা এই গাড়িগুলো চালাচ্ছে তাদের সঠিকভাবে লাইসেন্স এবং প্রশিক্ষিত হয়েছে কিনা সেটা এনশিওর করা। মহাসড়কে এসব যানবাহন সম্পূর্ণ অবৈধ বলে দাবি করছে পুলিশ। লেগুনা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হেল্পার থেকে ড্রাইভার হয়েছে, তাদের কাগজপত্র নেই, আমরা নিয়মিত চেক করছি, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি, তাদেরকে অ্যারেস্ট করছি, তারপরেও হাই রোডে তারা চলে যায় এবং সেই প্রেক্ষিতে মাঝে মাঝে এই ঘটনাগুলি ঘটছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, মেইন রোডে যেন এগুলি উঠতে না পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। বর্তমানে সারা দেশের মহাসড়কগুলোতে প্রায় 5 লাখেরও বেশি সংখ্যক লেগুনা, নসিমন, করিমন চলাচল করছে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, গাজীপুর। ময়মনসিংহে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে হাসপাতাল ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে মোজাম্মেল হক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, মিশন রোডের লো ভিশন আই হাসপাতালে দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আটককৃত মোজাম্মেল। সেখানে তিনি এম হক নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে ভুল চিকিৎসা সহ নানা ধরনের অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার চিকিৎসক সনদ সহ অন্য কাগজপত্র জব্দ করে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়। প্রথম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে রাজধানীর ভিকারুন্নিসা নন স্কুলের বেইলি রোড শাখায় অনুষ্ঠিত হয়েছে লটারি। লটারিতে অংশ নিতে সোমবার সকাল থেকে স্কুলে ভিড় করেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকরা। 2017 সালের প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয় প্রতিষ্ঠানটির বেইলি রোডের মূল শাখায়। আগামী 22 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শাখায় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। গত বৃহস্পতিবার আবেদনের বাছাই তালিকা প্রকাশ করা হবে। এবছর প্রথম শ্রেণীতে 1694টি আসনের বিপরীতে অনলাইনে আবেদন জমা পড়ে 12,194টি। এর মধ্যে থেকে 9,686 জন শিক্ষার্থীর আবেদন লটারির জন্য মনোনীত করা হয়। দীপ্ত টিভিতে সম্প্রচারিত বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়াল বন্ধের দাবি জানিয়েছে শিল্পী সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন FTPO। সোমবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় দীপ্ত টিভির কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। তারা ডাবিং করা বিদেশি সিরিয়াল দ্রুত বন্ধ করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। আগামীকাল সকালে এরই ধারাবাহিকতায় রাজধানীর কারওয়ান বাজারে 21 টিভি ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক মামুনুর রশিদ। এদিকে শিল্পী সংগঠনের দাবি অযৌক্তিক দাবি করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের সংস্কৃতি বিপন্ন, আমাদের অর্থনৈতিক অবস্থা বিপন্ন, কারণ আমরা এই টেলিভিশনের মাধ্যমে মানুষের মন তৈরি করি। দীপ্ত টিভি তারা অবিলম্বে তাদের এই ডাবিংকৃত সিরিয়ালটি বন্ধ করবেন এবং কখনোই ইতিমধ্যে আমাদেরকে অনেকগুলো টিভি চ্যানেল একাত্মতা ঘোষণা করেছে তাদের চ্যানেলে কোনো ডাবিংকৃত সিরিয়াল চলবে না। জিনিসটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমরা সে দাবি করলাম এটা করুন ওইটা করুন, সেটা আমরা ঠিক যৌক্তিক মনে করছি না। ডিসিশন মেকিং কিংবা আমরা কি করব না করব সেটা তো কেউ এসে দাবি করলে তো সেটা আমরা হুট করে এরকম কোনো ডিসিশন নিতে পারবো না। গণমাধ্যমে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নামে প্রকাশিত তদন্ত রিপোর্ট বানোয়াট। বাফুফের সভাপতি গাজী সালাউদ্দিন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এমনটাই দাবি করেন। নিজের আইনজীবীর সঙ্গে আলোচনা করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি।
তদন্ত প্রতিবেদন প্রকাশের পর গণমাধ্যমের মুখোমুখি হলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আপনারা নিজেরাই করেছেন এবং আপনাদের সাথেও অনেকেই অনেক ইন্টারভিউ দিয়েছে, দিয়ে একটা গ্রুপ আসছে। ইলেকশনে তারা শিওর ছিল যে তারা জিতবে, ইলেকশনে হারার পরে এই সেম গ্রুপটাই যত রকম কমপ্লেন এইটা সেটা একটার পর একটা আসছে। আরো তাদের সুবিধা হয়ে গেছে যে লাস্টে এসে যখন ভুটানের ম্যাচটা খারাপ করে এটাকে উদ্দেশ্য করে নিউজ পেপার বলেন, টেলিভিশন বলেন, এক একজনের মতামত দিচ্ছে। মাত্র 2 মিনিটে তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়ে চলে যান তিনি। সংবাদ সম্মেলন ডেকে প্রশ্ন করার সুযোগ না দেওয়ার ক্ষোভ প্রকাশ করেন গণমাধ্যম কর্মীরা। পরে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যানের অনুরোধে আবারও সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে এবারে নিজ কক্ষে প্রশ্নের উত্তর দিতে রাজি হন তিনি। এবার সরাসরি প্রশ্ন ছুড়ে দেন সংবাদকর্মীরা। জবাবে সালাউদ্দিনের উত্তর ছিল, সাম অফ দিস আর ভেরি ফেক নিউজ। ঠিক আছে, তো ফেক নিউজ হ্যান্ডেল করতে সবাই বক্তব্য হ্যান্ডেল করবে। নির্বাচনের সময় বিরোধী শক্তি এই ষড়যন্ত্রের পেছনে আছে বলে অভিযোগ করেন কাজী সালাউদ্দিন। জানালেন আইনি ব্যবস্থা নেবেন। একটা গ্রুপ এটার পিছনে কাজ করতেছে, বিকজ আপনারা শুনলে বোকা বেড়ে যাবেন যে আপনাদের জার্নালিস্ট বাই নেম সবাই মতন বলে দিব যে আপনারা স্পন্সরের কাছে যে ফুটবল ফেডারেশনের জন্য না আসে বলে আপনারা থ্রেট করছেন। মাত্র 10 মিনিটের মধ্যে খানিকটা অপ্রস্তুত হয়ে সংবাদ সম্মেলন শেষ করেন কাজী সালাউদ্দিন। তদন্ত কমিটির এই প্রতিবেদনের বিষয়ে ফিফা কিংবা ঊর্ধ্বতন সংস্থাগুলো পদক্ষেপ নেয় কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। পৌঁছেছে ভোটের সরঞ্জাম, 22 প্লাটুন বিজিবি মোতায়েন। জাতীয় ওষুধ নীতি 2016 এর খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন। নকল ও ভেজাল ওষুধ উৎপাদনে বাড়ছে শাস্তির আওতা। প্রতি বছর নির্ধারণ হবে খুচরা মূল্য। 31st নাইটে সন্ধ্যা 6টার পর রাজধানীর উন্মুক্ত স্থানের সভা সমাবেশ নিষিদ্ধ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ। কাতারে নতুন শ্রম আইন কার্যকর, বিস্তারিত প্রকাশ না করায় হতাশ প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা, শিকার হচ্ছেন বিড়ম্বনার। এবং আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বন্দুকধারীর হামলায় নিহত। সিরিয়ায় রুশ বিমান হামলার প্রতিবাদে তুরস্কে লাগাতার বিক্ষোভের একদিন পরই ঘটল এই হত্যাকাণ্ড। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।